Welcome to the National University online class lecture. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture. As a resource person, please maintain the health rules. Subject Management Program BBA Honors 4th year. Course code 242601. Name of course Bank Management. Lecture number 9. Title of the lecture Reserves and Liquidity Requirements of Commercial Bank. Presented by, this is Aminul Haq Russell, Senior Lecturer, BBA Program, Daffodil Institute of IT. Chapter Reserves and Liquidity Requirements of Commercial Bank. এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করব সেগুলো হচ্ছে রিজার্ভের কনসেপ্টটা, রিজার্ভের টাইপস, তারপর এলিমেন্টস অফ প্রাইমারি রিজার্ভ, টাইপস অফ প্রাইমারি রিজার্ভ এবং সেকেন্ডারি রিজার্ভ কাকে বলে, সেকেন্ডারি রিজার্ভের ফাংশনগুলো কি, সেকেন্ডারি রিজার্ভ কোন অ্যাসেটগুলোকে সেকেন্ডারি রিজার্ভ হিসেবে ব্যাংক রাখে, প্রাইমারি রিজার্ভ এবং সেকেন্ডারি রিজার্ভের মধ্যে পার্থক্যটা কি, দেন আমরা দেখব লিকুইডিটির অংশটা, লিকুইডিটির কনসেপ্টটা কি এবং কোন অ্যাসেটগুলোকে লিকুইড অ্যাসেট হিসেবে ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকগুলো গণনা করে, এবং দেখব টাইপস অফ লিকুইডিটি। দেন লাস্টে আমরা দেখব লিকুইডিটি ম্যানেজমেন্টের কিছু থিওরি আছে। ওকে, হোয়াট ইজ অর কনসেপ্ট অফ রিজার্ভ? রিজার্ভ হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের ডিপোজিটের অ্যামাউন্টের যে অংশটা সেন্ট্রাল ব্যাংকে স্ট্যাটুরি রিকোয়ারমেন্ট হিসাবে রাখে সেটাকে বলা হয় রিজার্ভ। এ রিজার্ভ of deposit that commercial bank must maintain in the central bank as a statutory requirement is generally called reserve. A portion of deposit that commercial bank must maintain in the central bank as per statutory requirement. Central bank একটা রিকোয়ারমেন্ট বলে দেয়, এত পার্সেন্ট তাকে কি করতে হবে, ডিপোজিটের অংশ তাকে রিজার্ভ হিসেবে সেন্ট্রাল ব্যাংকে রাখতে হবে। এটা হচ্ছে তার স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট হিসেবে সেন্ট্রাল, এটা পার্সেন্টেজ আকারে সেন্ট্রাল ব্যাংক সেটা বলে দেয়। তো বলতেছে দিস রিজার্ভ মানে এই রিজার্ভটা কোন ফরম্যাটে থাকবে, এই ফরম্যাটটা হচ্ছে ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাসেট, যেটাকে আমরা সেকেন্ডারি রিজার্ভ হিসেবে আমরা দেখবো। ওকে, সেগুলো আমরা পরে আলাপ করতেছি। তো কোন ফরম্যাটে রাখবে রিজার্ভগুলো কমার্শিয়াল ব্যাংকগুলো? এক হচ্ছে ক্যাশ ফরম্যাটে রাখবে, আরেকটা হচ্ছে সে ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাসেট ইন অর্ডার টু মেইনটেইন লিকুইডিটি অফ দ্য কমার্শিয়াল ব্যাংক। আসলে রিজার্ভের মেইন পারপাসটাই হচ্ছে লিকুইডিটি মেইনটেইন করা। লিকুইডিটি মেইনটেইন করার পরে কমার্শিয়াল ব্যাংকগুলো অন্য পারপাসে সেটাকে ইউজ করে, সেটা আমরা দেখব এই চ্যাপ্টার। তারপর অ্যাকর্ডিং টু ডিকশনারি অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, এ পোর্শন অফ ফান্ড which has been set aside for the purpose of assuring its ability, যে একটা কমার্শিয়াল ব্যাংকের এবিলিটি আছে টু মিট ইটস লায়াবিলিটি, তার লায়াবিলিটি পরিশোধ করার এবিলিটি আছে, টু ডিপোজিটরস ইন ক্যাশ। মিনিমাম রিজার্ভ ইজ টু মেইনটেইন এগেইনস্ট ডিমান্ড অ্যান্ড টাইম ডিপোজিট। আমাকে কি করতে হয়, কমার্শিয়াল ব্যাংকগুলোকে ডিমান্ড এবং টাইম ডিপোজিটের এগেইনস্টে কি করতে হয়, মিনিমাম একটা রিজার্ভ মেইনটেইন করতে হয়। তাহলে রিজার্ভ হচ্ছে আসলে জেনারেলি যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কি ডিপোজিটের যে অংশটা কমার্শিয়াল ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট হিসেবে রাখতে হয়, রেখে দিতে হয়, সেটাকে বলা হচ্ছে রিজার্ভ। এই রিজার্ভটা সেন্ট্রাল ব্যাংকে, এবং সেটা কমার্শিয়াল ব্যাংকগুলো তার নিজস্ব বোর্ডেও রাখতে পারে, সেটাও আমরা দেখবো কি ফরম্যাটে কিভাবে রাখে। তো এই জায়গায় আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট যে অ্যাসেটগুলো আছে ওই ফরম্যাটে রাখে। কেন রাখে? তার মেইন পারপাসটা হচ্ছে টু মেইনটেইন লিকুইডিটি অফ দ্য কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের লিকুইডিটি মেইনটেইন করার জন্য কমার্শিয়াল ব্যাংক রিজার্ভ রাখে। ওকে, এখন আমরা আলাপ করব, এখন আমরা বুঝতে চেষ্টা করব সেটা হচ্ছে টাইপস অফ রিজার্ভ। রিজার্ভ কত ধরনের হয়? রিজার্ভ সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি রিজার্ভ আর একটা হচ্ছে সেকেন্ডারি রিজার্ভ। প্রাইমারি রিজার্ভ কোনটাকে বলে? The primary reserve is that portion of deposit, ডিপোজিটের ওই পোর্শনটা, and other liabilities, liability এবং ডিপোজিটের ওই পোর্শনটা which is to be held in the central bank or in the bank board with knowledge of central bank. ব্যাংক কি করে ডিপোজিটের অথবা লায়াবিলিটির ওই অংশটা যেটা সে সেন্ট্রাল ব্যাংকে অথবা তার নিজস্ব বোর্ডে রাখে, বাট বোর্ডে রাখার কন্ডিশনটা হচ্ছে উইথ দ্য কনসার্ন অর নলেজ অফ দ্য সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকে অবশ্যই জানাতে হবে বিষয়টা, সেটাকে বলা হয় প্রাইমারি রিজার্ভ। তার মানে সেন্ট্রাল ব্যাংক অথবা তার নিজস্ব বোর্ডে যে অ্যামাউন্টটা সে ডিপোজিট অথবা লায়াবিলিটির যে অংশটা সে রাখে সেটাকে বলা হয় প্রাইমারি রিজার্ভ। দেন আমরা আলাপ করব সেটা হচ্ছে সেকেন্ডারি রিজার্ভ। সেকেন্ডারি রিজার্ভ ইজ দ্যাট পোর্শন অফ ডিপোজিট অ্যান্ড লায়াবিলিটিস এবং ডিপোজিটের ওই অংশটা which is to be held
ইন দ্য ফর্ম অফ নিয়ার ক্যাশ অ্যাসেট, মানে যেগুলো ইকুইভ্যালেন্ট টু ক্যাশ, যেগুলোকে খুব দ্রুত ক্যাশে কনভার্ট করা যায় উইদাউট হিউজ অর সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ লস। নিয়ার ক্যাশ অ্যাসেট যেগুলো সেকেন্ডারি রিজার্ভ, ওইটা সম্পর্কে আমরা আস্তে আস্তে শিখবো। তো এই জায়গায় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে অথবা তার নিজস্ব যে বোর্ডে রাখে সেটা হচ্ছে প্রাইমারি রিজার্ভ। সেকেন্ডারি রিজার্ভ হচ্ছে কি, যে ডিপোজিট অর লায়াবিলিটির যে অংশটা ইন দ্য ফর্ম অফ নিয়ার ক্যাশ অ্যাসেট হিসেবে রাখা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি রিজার্ভ। দেন এলিমেন্টস অফ প্রাইমারি রিজার্ভের কম্পোনেন্ট গুলা কি, তার কোনগুলোকে আমরা প্রাইমারি রিজার্ভ হিসেবে কাউন্ট করতে পারি, এইটা সম্পর্কে আমাদের জেনারেলি প্রাইমারি রিজার্ভ হচ্ছে তার এলিমেন্টস হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি ক্যাশ ইন হ্যান্ড, সেকেন্ড ব্যালেন্স উইথ সেন্ট্রাল ব্যাংক, থার্ড ডিমান্ড ডিপোজিট উইথ আদার ব্যাংক। শব্দগুলো একটু খেয়াল করলে বোঝা যাবে। ক্যাশ ইন হ্যান্ড মানে কারেন্সি এবং কয়েন ফরম্যাটে ব্যাংক তার কমার্শিয়াল ব্যাংকগুলো পার্টিকুলার ডেটে তার নিজস্ব বোল্ডে যে স্টোর করে রাখে সেটাকে বলা হয় ক্যাশ ইন হ্যান্ড, মানে তার হাতে কি পরিমাণ ক্যাশ আছে সেটা কি ফরম্যাটে, পেপার কারেন্সি অর কয়েন, স্টোর ইন দ্য বোল্ড অর কমার্শিয়াল ব্যাংক অন এ পার্টিকুলার ডেট, সেটাকে বলা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। ব্যালেন্স উইথ সেন্ট্রাল ব্যাংক, the money lying in the central bank on a particular date as the balance of reserve account is called central bank. That means central banker রিজার্ভে যে মানিটা রাখা হয় সেটাকে বলা হয় ব্যালেন্স উইথ সেন্ট্রাল ব্যাংক। একটা হচ্ছে তার নিজস্ব বোর্ডে রাখবে উইথ দ্য কনসার্ন অফ অর উইথ দ্য নলেজ অফ সেন্ট্রাল ব্যাংক, আরেকটা সেন্ট্রাল ব্যাংকের মধ্যে রাখবে সেই ব্যালেন্সটা, সেটাও প্রাইমারি রিজার্ভের মধ্যে পড়ে। লাস্ট ওয়ান হচ্ছে ডিমান্ড ডিপোজিট অ্যান্ড আদার ব্যাংক। মোস্ট অফেন প্রায় দেখা যায় যে এ ব্যাংক কিপ মানি ইন ফর্ম অফ কারেন্ট ডিপোজিট ইন অ্যানাদার কমার্শিয়াল ব্যাংক ইন এনি অ্যারেঞ্জমেন্ট অফ মিউচুয়াল বেনিফিটস উইথ দ্য পারপাস অফ মেনটেনিং লিকুইডিটি। আমরা জানি যে রিজার্ভের মেইন পারপাসটাই হচ্ছে লিকুইডিটি যেন ক্রাইসিস না হয়, লিকুইডিটির যেন খুব তারল্য যেন তার ক্লায়েন্ট কাস্টমারদের জন্য তারল্যটা যেন সে কি করতে পারে, ভালোভাবে মেনটেন করতে পারে। তো ব্যাংক যখন অন্য ব্যাংকে তার মানিটা রাখে ইনভেস্টমেন্ট হিসাবে, সেটা হচ্ছে কারেন্ট ডিপোজিট ইন আদার কমার্শিয়াল ব্যাংক, অন্য কমার্শিয়াল ব্যাংকে যখন সে কারেন্ট ডিপোজিট হিসেবে সেটাকে রাখে তখন সেটাকে আমরা বলি ডিমান্ড ডিপোজিট উইথ আদার ব্যাংক। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে এলিমেন্টস অফ প্রাইমারি রিজার্ভ তিনটা। একটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, যেটা তার ব্যাংকের নিজস্ব বোর্ডে পেপার কারেন্সি কয়েন স্টোর হিসেবে রাখবে পার্টিকুলার একটা ডেটের মধ্যে। ব্যালেন্স উইথ সেন্ট্রাল ব্যাংক, যেটা সেন্ট্রাল ব্যাংকে মানি রাখবে সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স উইথ সেন্ট্রাল ব্যাংক, সেটাও প্রাইমারি রিজার্ভের মধ্যেই পড়ে। লাস্ট ওয়ান হচ্ছে ডিমান্ড ডিপোজিট উইথ আদার ব্যাংক, অন্য একটা ব্যাংকে যখন একটা কমার্শিয়াল ব্যাংক অন্য একটা কমার্শিয়াল ব্যাংকে যখন কারেন্ট ডিপোজিটে হিসেবে এগ্রিমেন্ট হিসেবে তার মিউচুয়াল বেনিফিটস এর থ্রুতে এবং তার পারপাসটা মেনটেন দ্য লিকুইডিটি রাখে, মেনটেন দ্য লিকুইডিটি, সেটাকে বলা হয় প্রাইমারি রিজার্ভ। ফাংশনস অফ প্রাইমারি রিজার্ভ, এই প্রাইমারি রিজার্ভ দিয়ে আসলে কি করব? আমরা জানি যে প্রাইমারি রিজার্ভ লিকুইডিটি ক্রাইসিসকে প্রোটেক্ট করার জন্য, প্রোটেক্ট ফ্রম পসিবল লিকুইডিটি ক্রাইসিস, কমার্শিয়াল ব্যাংকগুলা তার যে ইনভেস্টমেন্ট, তার যে প্রাইমারি যে ডিপোজিটর আছে সেই ডিপোজিটরদের টাকাটা সে রেখে সবসময় তাকে একটা অ্যামাউন্ট রাখতে হয় কি করার জন্য, ডিপোজিটরদের যে ডিমান্ড সেই ডিমান্ড ডিপোজিটটাকে মিট করার জন্য। এখন সে তো যদি এটা না থাকে তাহলে ব্যাংক কি হবে, ব্যাংক সে একটা রিপুটেশন প্রবলেম পড়বে, সে এই রিপুটেশন প্রবলেমটা কি, ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে। তো লিকুইডিটি ক্রাইসিস মানে হচ্ছে ব্যাংকের ডিপোজিটরদের আর আদার যে লায়াবিলিটি গুলো আছে সেই লায়াবিলিটি পেইড করার ক্যাপাবিলিটি কমার্শিয়াল ব্যাংকগুলো কমে গেছে। তো এই জন্য কমার্শিয়াল ব্যাংকগুলা কি করে, তার পসিবল যে লিকুইডিটি ক্রাইসিস হতে পারে সেটাকে প্রোটেক্ট করার জন্য প্রাইমারি রিজার্ভটাকে ইউজ করে। সেকেন্ড, এটা আমরা কমার্শিয়াল বলি, ফরেন কমার্শিয়াল বলি, ইসলামী ব্যাংক বলি, অথবা আমাদের দেশীয় ব্যাংক বলি, ফরেন ব্যাংক বলি, যেটাই বলি না কেন, এই প্রাইমারি রিজার্ভটাকে প্রত্যেকটা ব্যাংক তার ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে ইউজ করে। এটাও তার একটা প্রাইমারি রিজার্ভের একটা ফাংশন। থার্ড বলতেছে enables the bank to satisfy depositors claim, একজন ডিপোজিটর্স আর আদার লায়াবিলিটি হোল্ডার যারা আছে ব্যাংকে, ডিপোজিটর যখন সে ক্লেম করে ব্যাংকে গিয়ে তার যে চেকটাকে অনার করার জন্য, এখন ব্যাংকের যদি সাফিসিয়েন্ট পরিমাণে
রিজার্ভ না থাকে তখন ব্যাংক কি করতে ব্যর্থ হয়, সেই ডিপোজিটরদের ক্লেমটাকে স্যাটিসফাই করতে, অনার করতে ব্যাংক ব্যর্থ হয়। তখন ব্যাংকের কি হবে, তার যেই রিপুটেশন আছে সেই জায়গাটাতে হিট করবে, যেটা ব্যাংকের জন্য খুবই খারাপ, কারণ ব্যাংক ট্রাস্টের উপরে বিজনেস করে ব্যাংক। তো এই জন্য ব্যাংকস enables primary reserves enables the bank to satisfy depositors claim, depositors এর যে ক্লেমটা আছে সেটা পরিশোধ করতে তাকে হেল্প করে। Primary reserve enables to perform the expected function of the community. আমরা দেখি যে কমার্শিয়াল ব্যাংকগুলো বিভিন্ন ধরনের কি করে কমিউনিটিতে বিভিন্ন ধরনের সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করে। যেমন ওরা কোনো কালচারাল ইভেন্টের মধ্যে, কোনো স্কলারশিপ প্রোগ্রামে, কোনো খেলাধুলার ইভেন্টের মধ্যে তারা কি করে স্পন্সর করে এবং সেটা একটা ফান্ড দেওয়ার জন্য ওরা কমিট করে। এখন ব্যাংকের কাছে যদি এই টাকাটা যদি না থাকে, ব্যাংকের যদি অ্যাভেলেবেল লিকুইডিটি মানি না থাকে, তখন ব্যাংক কি করতে পারে, তার এই কমিউনিটির কাছে যে কমিটমেন্ট সেটা সে ফুলফিল করতে পারে না। এই জন্য কমিউনিটি যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে পারফর্ম করার জন্য প্রাইমারি রিজার্ভটা হেল্প করে। লাস্ট ওয়ান, enables the bank to meet the establishment expense. ব্যাংকের কিছু নিজস্ব কিছু, যেটাকে আমরা অপারেটিং হিসেবে বলি, যেমন তো ব্যাংকের ইউটিলিটি বিল, যেমন ব্যাংকের কোনো এক্সপানশন করবে সেটার একটা বিল, ব্যাংকের কোনো সফটওয়্যার কিছু করবে সেটার একটা বিল থাকে, বিভিন্ন ব্যাংকের স্টেশনারিজের পারপাস অনেক। এই যে বিভিন্ন এই পারপাসগুলো ফুলফিল করার জন্য তার, তো এগুলোর জন্য ব্যাংকের কি দরকার হয়, তার মানি দরকার হয়। এখন যদি তার লিকুইডিটি ক্রাইসিসে চলে যায়, তখন ব্যাংকগুলো তার এই এক্সপেন্সগুলোকে সে কি করতে পারে না, মিট করতে পারে না। তখন আদার্স যে অথরিটি আছে, যেমন তার গ্যাস, ইলেকট্রিসিটির যে বিল অথরিটি, তখন তারা মনে করবে কি এই ব্যাংকের লাইবিলিটি পেড করার, অব্লিগেশন পেড করার ক্যাপাবিলিটি নাই, সে লিকুইডিটি ক্রাইসিসে পড়ে গেছে। তো এটা ব্যাংকের জন্য খুবই ক্ষতিকর। তো এই জন্য ব্যাংক প্রাইমারি রিজার্ভ কি করে, প্রাইমারি রিজার্ভস enables the bank to meet the establishment expense. তো এই ছিল আমাদের মোটামুটি 5টা ছিল আমাদের প্রাইমারি ফাংশনের কাজ। একটা ছিল কি, প্রোটেক্ট ফ্রম পসিবল লিকুইডিটি ক্রাইসিস, সেকেন্ড ওয়ান ছিল প্লে দ্য রোল অফ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স, থার্ড, enable the bank to satisfy depositors claim, primary reserves enables to perform the expected function of the communityর যে ফাংশনগুলো আছে সেটা পারফর্ম করতে হেল্প করে। প্রাইমারি রিজার্ভ enables the bank to meet the establishment expense also, এস্টাবলিশমেন্ট যে তার খরচগুলো আছে সেগুলোকে মিট করতে প্রাইমারি রিজার্ভ হেল্প করে। দেন আমরা দেখি হোয়াট আর দ্য টাইপস অফ প্রাইমারি রিজার্ভ। প্রাইমারি রিজার্ভ কত ধরনের হয়? প্রাইমারি রিজার্ভ দুই ধরনের হয়, একটা হচ্ছে লিগ্যাল রিজার্ভ আর একটা হচ্ছে ওয়ার্কিং রিজার্ভ। লিগ্যাল রিজার্ভ, ওয়ার্কিং রিজার্ভ, রিজার্ভ দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি রিজার্ভের ক্লাসিফিকেশন আমরা দেখতেছি, একটা হচ্ছে লিগ্যাল, অ্যানাদার ওয়ান ইজ ওয়ার্কিং রিজার্ভ। নাও এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিগ্যাল রিজার্ভ বলতে কি বুঝি। Legal reserve is the assets that may be counted as a reserve for the purpose of meeting central bank requirements. Central banker যে statutory requirement আছে সেটাকে ফুলফিল করার জন্য ডিপোজিটর or other liabilities এর যে অংশটা সেন্ট্রাল ব্যাংকের রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য রাখে সেটাকে বলা হয় লিগ্যাল রিজার্ভ। মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে লিগ্যাল রিজার্ভটা পার্সেন্টেজ ফরম্যাটে থাকে। সেটা কার পার্সেন্টেজ? টোটাল ডিপোজিটের একটা সার্টেন পার্সেন্টেজ ব্যাংকে মেনটেন করতে হয়, এবং সেটা এটা ডেভেলপিং কান্ট্রি হোক আন্ডার ডেভেলপিং কান্ট্রি হোক, সেটা দেখা যাচ্ছে যে 2 থেকে 7% ভিতরে সে রেটটা ভ্যারি করে লিগ্যাল রিজার্ভটা। অন দি আদার হ্যান্ড আমরা যদি দেখি ওয়ার্কিং রিজার্ভ হচ্ছে কি, depositors in other sister bank or excess reserve kept in central bank may also known as working reserve. সহজ কথায় সেন্ট্রাল ব্যাংকের যে স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টটার পরে, সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার পরে এক্সেস যে রিজার্ভ থাকে, দ্যাট মিনস এক্সেস অফ লিগ্যাল রিজার্ভের অতিরিক্ত যেই কারেন্ট ডিপোজিট অর আদার সিস্টার ব্যাংকের যেটা রাখা হয় সেটাকে বলা হয় ওয়ার্কিং রিজার্ভ। ওয়ার্কিং রিজার্ভস প্লে অ্যান অ্যাক্টিভ রোল টু মিট ডেইলি লিকুইডিটি ক্রাইসিস। ডেইলি যে লিকুইডিটি ক্রাইসিস আছে সেটাকে মিট করার জন্য ওয়ার্কিং রিজার্ভটা খুব হেল্পফুল। তাহলে আমরা প্রাইমারি রিজার্ভটাকে দুই ভাবে সেটাকে দেখতে পারি, একটা হচ্ছে লিগ্যাল রিজার্ভ আর একটা হচ্ছে ওয়ার্কিং রিজার্ভ। লিগ্যাল রিজার্ভ কোনটাকে আমরা বলি? সেন্ট্রাল ব্যাংকের রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য, যেটাকে আমরা বলি স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট, সেটা
সেটা ফুলফিল করার জন্য যেই সেন্ট্রাল ব্যাংকে সেটা ফুলফিল করার পারপাসে যেটুকু রাখা হয় সেটাকে বলে লিগ্যাল রিজার্ভ, এবং সেটা ডিটারমাইন করা হয় অন দ্য পার্সেন্টেজ অফ টোটাল ডিপোজিট। ওয়ার্কিং রিজার্ভ কোনটাকে বলা হয়? দ্য অ্যামাউন্ট ইন এক্সেস অফ লিগ্যাল রিজার্ভ। লিগ্যাল রিজার্ভের অতিরিক্ত যে অংশটা which is lying as current deposit হিসেবে রাখা হয় অন্য একটা সিস্টার ব্যাংকে অথবা অন্য একটা কমার্শিয়াল ব্যাংকে, or excess reserve যেটা অতিরিক্ত রিজার্ভ আকারে সেন্ট্রাল ব্যাংকেও রাখা হয় is known as working reserve. Working reserve play an important role to meet daily যে লিকুইডিটি ক্রাইসিস হয়, যে ডেইলি যে আমার লায়াবিলিটিটা পে করতে হয় সেটা ওয়ার্কিং রিজার্ভ থেকে পে করা হয়। এখন আমরা দেখব যে হোয়াট ইজ সেকেন্ডারি রিজার্ভ অর ফাংশনস অফ সেকেন্ডারি রিজার্ভ। এটা আইদার প্রাইমারি রিজার্ভ হোক আর সেকেন্ডারি রিজার্ভ, যেই ধরনের রিজার্ভই হোক না কেন, তার ফার্স্ট ফাংশনটাই হচ্ছে টু অ্যাভয়েড লিকুইডিটি ক্রাইসিস। লিকুইডিটি ক্রাইসিসটাকে মিট করার জন্য সেকেন্ডারি রিজার্ভও ইউজ করা হয়, সামটাইমস প্রাইমারি রিজার্ভ প্রথমে ইউজ করা হয়, যে জন্য প্রাইমারি রিজার্ভটাকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়। তো এখন আমরা ডেফিনেশনটা দেখি আসলে সেকেন্ডারি রিজার্ভ কাকে। Secondary reserve is that portion of the deposits and liabilities which is to be held in the form of near cash asset. Cash asset এর কাছাকাছি যেটা, যে অ্যাসেট একটা হচ্ছে ক্যাশ, সেটা হচ্ছে প্রাইমারি। নিয়ার ক্যাশ অ্যাসেট অর ইকুইভ্যালেন্ট টু ক্যাশ, সেটাকে বলা হয় সেকেন্ডারি রিজার্ভ। যেমন আমরা সিকিউরিটিজ এর কথা যে বলি, সেটা হচ্ছে নিয়ার ক্যাশ। তো সেকেন্ডারি রিজার্ভের ফাংশন গুলো কি আমরা সেটা দেখি একটু। টু অ্যাভয়েড লিকুইডিটি ক্রাইসিস, লিকুইডিটি ক্রাইসিসটাকে অ্যাভয়েড করার জন্য কি করা হয়? সেকেন্ডারি রিজার্ভ ইউজ করা হয়। সেকেন্ডারি রিজার্ভ আদার সিস্টার ব্যাংকে অথবা অন্য কোনো জায়গাতে ইনভেস্ট করে কিছু মডারেট লেভেলের ইনকাম করে ব্যাংক, এটাও তার একটা ফাংশন, যে সেকেন্ডারি রিজার্ভ দিয়ে আমি কিছু ইনকাম জেনারেট করতে পারি, যেটা প্রাইমারি রিজার্ভ দিয়ে পসিবল না। দেন আমরা কি করতে পারি? থার্ড, টু ট্রেড অফ বিটুইন লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। প্রফিটেবিলিটি এবং লিকুইডিটির মধ্যে কি করে একটা ট্রেড অফ করা। প্রফিটেবিলিটি এবং লিকুইডিটির মধ্যে ট্রেড অফ করা বিষয়টা একটু বুঝতে হবে সবাইকে। ট্রেড অফ কিভাবে করে আসলে? তিনটা জিনিস, একটা হচ্ছে লিকুইডিটি, প্রফিটেবিলিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট। ধরুন যে একটা কমার্শিয়াল ব্যাংক যদি সে খুব বেশি পরিমাণে ইনভেস্ট করে, তখন তার তরল সম্পদ কি বেশি থাকবে? নিশ্চয়ই থাকবে না। এখন সে যদি বেশি ইনভেস্টমেন্ট করতে যায় তাহলে তার লিকুইডিটির পরিমাণ কমে যাবে এবং প্রফিটেবিলিটি বেড়ে যাবে। অন দি আদার হ্যান্ড, ব্যাংক যদি বেশি লিকুইড মানি রেখে দেয়, দ্যাট মিনস সে ক্যাশ ফরম্যাটে বেশি রেখে দেয় ডিপোজিটরদের ক্লেম এবং আদার্স ক্লেম পরিশোধ করার জন্য, তখন তাকে কি করতে হবে? লেস অ্যামাউন্ট তাকে ইনভেস্ট করতে হবে, তখন প্রফিটেবিলিটিও কমে যাবে। তখন ব্যাংক কি করে? এই লিকুইডিটি এবং প্রফিটেবিলিটির মধ্যে একটা ব্যালেন্স করে, যাতে তার ইনভেস্টমেন্টও ভালো থাকে এবং লিকুইডিটিও ভালো থাকে। তো এবং লিকুইডিটি এবং ইনভেস্টমেন্ট এমনভাবে ব্যালেন্স করে যেন তার প্রফিটটাও মেনটেন হয়। এইভাবে ব্যাংক কি করে? তার লিকুইডিটিটাকে এবং প্রফিটেবিলিটিটাকে ট্রেড অফ করে। আমি এগেইন এই জায়গাটা পয়েন্টটাকে একটু রিপিট করব, যে সাপোজ একটা কমার্শিয়াল ব্যাংক সে বেশি প্রফিট করতে যাচ্ছে, তো সাধারণ হিসাবে বলা যায় যে বেশি প্রফিট করতে হলে তাকে কি করতে হবে? তাকে বেশি ইনভেস্ট করতে হবে। এখন আমি কমার্শিয়াল ব্যাংক যদি বেশি ইনভেস্ট করে, তখন তার লিকুইডিটি কমে যাবে। অন দি আদার হ্যান্ড, সে যদি বেশি লিকুইড মানি রাখতে চায় তাহলে তার ইনভেস্টমেন্ট কমে যাবে, ইনভেস্টমেন্ট কমে যদি যায় তাহলে তার প্রফিটেবিলিটি কমে যাবে। এই দুটোর বিষয়ের ভিতরে তখন কমার্শিয়াল ব্যাংকগুলো কি করে? একটা ব্যালেন্স করে, দ্যাট মিনস ট্রেড অফ করে। কার সাথে? লিকুইডিটি এবং প্রফিটেবিলিটির সাথে, যে আমি এত পার্সেন্ট লিকুইডিটিও রাখবো এবং এত পার্সেন্ট প্রফিটও করবো। তখন ব্যাংক কি করে? ওইভাবে তার ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেয়। তাহলে সহজ কথা দাঁড়াচ্ছে কি, সেকেন্ডারি রিজার্ভ হচ্ছে কি ডিপোজিট এবং লায়াবিলিটির ওই অংশটা যেটা নিয়ার ক্যাশ অ্যাসেট হিসেবে থাকে। ওকে, সেকেন্ডারি রিজার্ভ অ্যাসেট কোনগুলোকে বলে, সেকেন্ডারি রিজার্ভের অ্যাসেট কোনগুলোকে বলে সেটা আমরা একটু দেখব। একটা হচ্ছে কল লোন টু স্টক ব্রোকার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকগুলো কল লোন আকারে আরেকটা ব্যাংকে অথবা ব্রোকার হাউসকে এই লোনগুলো দিয়ে থাকে, সেটা কল লোন আকারে বলে, যে কল মানি রেটে যে লোন দেয়, এটা হিউজ একটা ইনকাম হয় ব্যাংকের। আরেকটা হচ্ছে শর্ট টার্ম লোন টু কমার্শিয়াল ব্যাংক। একটা কমার্শিয়াল ব্যাংক তখন আরেকটা কমার্শিয়াল ব্যাংকে শর্ট টার্মে লোন দেয়, সেটাও এই জায়গার এই রিজার্ভের মধ্যে থাকে। দেন শর্ট টার্ম লোন সিকিউরড এগেইনস্ট সেলফ লিকুইডিটিং অ্যাসেট। কমার্শিয়াল ব্যাংকগুলো
শর্ট টার্ম লোন দেয়, সেটা সেলফ লিকুইড অ্যাসেট, মানে ওইটা থেকে যেন সে কি করতে পারে, একটা ইনকাম করতে পারে। তাহলে তিনটা জিনিস প্রথম থেকে একটা কল মানি হিসাবে ব্রোকার এবং কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোন দিয়ে থাকে, একটা হচ্ছে শর্ট টার্ম লোন দিয়ে থাকে কমার্শিয়াল ব্যাংকগুলোকে, থার্ড ওয়ান হচ্ছে কি সিকিউরড এগেন্স্ট সেলফ লিকুইডিটি অ্যাসেটের এগেনস্টে ব্যাংক সেটা শর্ট টার্ম লোন দিয়ে থাকে, সিকিউর যেটাকে আমরা বলি। আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ট্রেজারি বিল, যেটা খুব বেশি করে কমার্শিয়াল ব্যাংকগুলো, ইনভেস্টমেন্ট ইন ট্রেজারি বিল, ট্রেজারি বিলে অথবা গভর্নমেন্টের মিউনিসিপাল বন্ড, গভর্নমেন্টের যে বন্ডগুলো আছে সেটাতেও ইনভেস্ট করে, সেটা আমাদের পরে আছে নাম্বার 6-এ সেটা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কমার্শিয়াল ব্যাংকগুলো একটা হচ্ছে লোন আকারে দেয়, শর্ট টার্ম লোন আকারে দেয়, কল মানি লোন আকারে ব্রোকার এবং কমার্শিয়াল ব্যাংকগুলো নেয় ট্রেজারি বিলের মধ্যে করে, প্রমিজারি নোট অফ শর্ট পিরিয়ড ম্যাচুরিটি প্রমিজারি আকারে নোট হিসেবে দিয়ে থাকে, এবং শর্ট পিরিয়ডের ডিবেঞ্চার যেগুলো আছে ওগুলাতে দিয়ে থাকে, এবং তার একটা ভালো একটা ক্রেডিট স্ট্যান্ডার্ড থাকতে, ক্রেডিট রেটিং থাকতে ওই কোম্পানিটার। দেন সেকেন্ডারি রিজার্ভ সার্টিফিকেট অফ ডিপোজিট থাকে, গভর্নমেন্ট নোটস অ্যান্ড বন্ড থাকে, বন্ড এবং সিকিউরিটিজ অফ গভর্নমেন্ট এজেন্সি থাকে, এবং বন্ড অ্যান্ড সিকিউরিটিজ অফ গভর্নমেন্ট ইউনিটে যেমন মিউনিসিপাল বন্ড থাকে, বিভিন্ন এগুলো কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিজ কিন্তু, এবং গভর্নমেন্টের নিজস্ব কিছু বন্ড থাকে, গভর্নমেন্টের কোম্পানির কিছু থাকে, এগুলো হচ্ছে এই যে এই জায়গাগুলোতে ব্যাংক কি করে ইনভেস্ট করে, এবং সেটা ইনভেস্ট করে সেটা রিজার্ভ, মানে তার ডিপোজিটের একটা অংশ সে কি করে রিজার্ভ ফর্মেটে সে ওই জায়গায় আরেকটা ব্যাংকের বিভিন্ন অ্যাসেটের মধ্যে সে ইনভেস্ট করে, সেটা কে আমরা বলি সেকেন্ডারি রিজার্ভ অ্যাসেট। এবং সেকেন্ডারি রিজার্ভ অ্যাসেটের নামগুলো হচ্ছে এই বিষয়গুলো। এখন আমরা দেখব প্রাইমারি রিজার্ভ এবং সেকেন্ডারি রিজার্ভের মধ্যে পার্থক্যটা কি। প্রাইমারি রিজার্ভ এবং সেকেন্ডারি রিজার্ভের মধ্যে তো আমরা ফার্স্টে যেটা বলেছিলাম যে প্রাইমারি রিজার্ভ হচ্ছে আমার যে ক্যাশ ফরম্যাটে থাকে, তার মানে কি সে মোস্ট লিকুইড এবং অনলি লিকুইড, সে অনলি লিকুইড ফরম্যাটে থাকে, যেমন ক্যাশ কারেন্সি যেটাকে বলে আমরা কারেন্সি জেলি, এবং কয়েন আকারে যেটা স্টোর করে রাখি সেটাকে আমরা প্রাইমারি রিজার্ভ। এতক্ষণ আমরা যে আলাপগুলো করেছি ওই জায়গাগুলো থেকে আমরা পার্থক্যটা একটু বুঝতে চেষ্টা করবো। সেকেন্ডারি রিজার্ভ হচ্ছে কি যে সে লিকুইড থাকবে, বাট লিকুইড হবে এবং তার থেকে কিছু ইনকাম জেনারেট করা যাবে, যেটাকে আমরা সামিল্ড, লিকুইডিটি প্লাস সামিল্ড। আর প্রাইমারি হচ্ছে অনলি লিকুইডিটি, তাকে কোথাও ইনভেস্টও করা যাবে না, সে কি করবে ব্যাংকের রিজার্ভে থাকবে, ব্যাংকের বোর্ডে রিজার্ভ আকারে থাকতে পারে, আরেকটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে থাকতে পারে, এটা 100% ক্যাশ আকারে থাকে। বাট সেকেন্ডারি রিজার্ভ সেটা হচ্ছে ক্যাশ থাকবে, তাকে হয়তো কনভার্ট করে ক্যাশে কনভার্ট করতে হয়, এবং উইথ মিনিমাম লস অ্যামাউন্টে তাকে ক্যাশে কনভার্ট করতে হয়। সেকেন্ড বলতেছি আমরা ফর্মটা কি আসলে। প্রাইমারি রিজার্ভ আমরা বলছি অনলি অ্যাভেলেবল ইন ক্যাশ ফরম্যাট, অনলি প্রাইমারি রিজার্ভ হচ্ছে অনলি অ্যাভেলেবল ইন ক্যাশ ফরম্যাট। সেকেন্ডারি রিজার্ভ হচ্ছে কি অ্যাভেলেবল ইন সিকিউরিটিজ অ্যান্ড বন্ড, যাকে আমরা বিভিন্ন একটু আগে আমরা দেখেছিলাম, কিন্তু বিভিন্ন ফরম্যাটে আমরা ইনভেস্ট করে থাকি সেকেন্ডারি রিজার্ভটাকে। তারপর আমরা বলতেছি যে এক্সটেন্ড অফ লিকুইডিটি, মানে তাকে লিকুইডিটি কতটুকু লিকুইডিটি আকারে এক্সটেন্ড করা যায়। প্রাইমারি রিজার্ভ ইটসেলফ লিকুইড, এই জন্য এটাকে বলতেছে আপ টু 100%, সে 100%ই। আর সেকেন্ডারি রিজার্ভ হচ্ছে তাকে কনভার্ট করা যাবে, প্রাইমারি রিজার্ভ মানে ক্যাশে কনভার্ট করা যায়, বাট এই জন্য এটাকে বললে হাইলি লিকুইড বাট লেস দেন 100%। সে কিন্তু 100% ক্যাশ না থাকে, আমাকে ক্যাশে কনভার্ট করে নিতে হয়, নিয়ার অ্যাবাউট ক্যাশ, মানে খুব ক্যাশের খুব কাছাকাছি, আমি যে কোনো সময় সেটা কি করতে পারি, আমি লিকুইডিটি ক্যাশে কনভার্ট করে নিতে পারি। দেন আমরা বলতেছি রেট অফ ইল্ড। প্রাইমারি রিজার্ভের কোনো আর্নিং ক্যাপাসিটি নেই, প্রাইমারি নো আর্নিং ক্যাপাসিটি অ্যাট অল, কিন্তু সেকেন্ডারি রিজার্ভকে আমি ইনভেস্ট করে, এই যে আমরা একটু আগে যে নামগুলো দেখলাম, এই স্পেসিফিক এই সিকিউরিটিগুলোতে ইনভেস্ট করে হ্যাভ সাম আর্নিং ক্যাপাসিটি, মানে আমরা কিছু ক্যাপাসিটি আর্ন করতে পারি। সেকেন্ডারি রিজার্ভে আমরা কি করতে পারি, সেটা এই রিজার্ভগুলো অন্য ব্যাংকে লোন দিয়ে, অন্য মার্কেটে, বন্ড মার্কেটে, গভর্নমেন্টের শর্ট টার্ম সিকিউরিটি মার্কেটে আমরা ইনভেস্ট করে কি করতে পারি, কিছু আর্ন করতে পারি। এই জন্য বলতেছে হ্যাভ সাম আর্নিং ক্যাপাসিটি। এবং কোনটাকে রক্ষা কবচ হিসেবে, কোনটাকে কি হিসেবে প্রথমে ব্যবহার করা হয়, প্রাইমারি রিজার্ভকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটাকে প্রথম রক্ষা কবচ বলা হয়। সেকেন্ডারি রিজার্ভ হচ্ছে কি সেকেন্ড লাইন অফ, যখন আমরা প্রাইমারি রিজার্ভ দিয়ে কোনো অব্লিগেশনকে মিট করতে পারবো না, লিকুইডিটি ক্রাইসিস যদি হয়ে যায়, লিকুইডিটি মিট করার জন্য প্রাইমারি রিজার্ভ দিয়ে যখন আমার সাফিসিয়েন্ট না, তখন আমি কি করবো, সেকেন্ডারি রিজার্ভটা ইউজ করবো। এই জন্য এটাকে বলা হয় সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তারপর লেভেল অফ রিস্ক, লেভেল অফ রিস্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অলমোস্ট জিরো, লেভেল অফ রিস্ক
ক্যাশ, কারণ তাকে কনভার্ট করতে হয় না, এই জন্য এটা বলতেছে অলমোস্ট জিরো, তাকে ক্যাশে কনভার্ট করতে কোনো প্রয়োজনীয়তা নেই, ইটস সেলফ ক্যাশ। বাট সেকেন্ডারি রিজার্ভ তাকে ক্যাশে কনভার্ট করতে হয়, এই জন্য রিস্ক থাকে না তার, খুবই কম পরিমাণে, এই জন্য এটা একেবারে ইনসিগনিফিকেন্ট রিস্ক ইনভলভ। এবং এমন খাতেই ব্যাংকগুলো সেকেন্ডারি রিজার্ভটাকে ইনভেস্ট করে যেন সে কি করতে পারে, কোনো লস না হয়, সাফিসিয়েন্ট পরিমাণে কোনো লস না হয়, লস না করেই যেন সে কি করতে পারে, ক্যাশে কনভার্ট করতে পারে। এই জন্য এটা ইনসিগনিফিকেন্ট, রিস্ক হয়তো আছে কিছু, কিন্তু সেটাকে ইনসিগনিফিকেন্ট হিসেবে কাউন্ট করা হয়। তো আশা করি আমরা প্রাইমারি রিজার্ভ এবং সেকেন্ডারি রিজার্ভ সম্পর্কে বুঝতে পেরেছি, এবং আমরা সেটা লিখতেও পারবো পরীক্ষার খাতায় যদি পরীক্ষায় আসে। এখন আমরা এতক্ষণ আমরা যেটা নিয়ে আলাপ করলাম সেটা হচ্ছে তার রিজার্ভের অংশটা, একটা কমার্শিয়াল ব্যাংকের রিজার্ভটা। এখন আমরা যেটা আলাপ করবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ লিকুইডিটি, দ্যাট মিনস লিকুইডিটির অংশটা নিয়ে আমরা আলাপ করবো। আসলে লিকুইডিটিতে কি করে ব্যাংক, যে এত লিকুইড রাখবে কেন, আসলে কেন রাখবে? লিকুইডিটি আমাকে বলে দেয় যে আমার এবিলিটি আছে, টু ফুলফিল দ্য প্রমিস, টু স্যাটিসফাই দ্য ক্লায়েন্টস উজ্জ্বল রিকোয়েস্ট হোয়েনএভার দে ডিমান্ড। সে যখনই ডিমান্ড করে আমি তখনই এটা পরিশোধ করার ক্যাপাবিলিটি আমার আছে, এটাকেই বলা হয় লিকুইডিটি। কোনো কোনো ক্লায়েন্ট কি করতে কি যেন না যায়, মানে ফেরত না যায়, কোনো ক্লায়েন্টের চেক যেন ডিসঅনার না হয় যদি তার অ্যাভেলেবেল এবং অন্য কোনো প্রবলেম না থাকে, অন্য কোনো সমস্যা না থাকে, সেজন্য ব্যাংক থেকে চাকর্য করতে পারে, আমি যেন তাকে অনার করতে পারি। এই যে অনার করার এবিলিটিটা, সেই এবিলিটিটাকেই বলা হচ্ছে আসলে লিকুইডিটি। দেখি আমরা একটু ডেফিনেশন। The term liquidity mean the ability of the bank to maintain the necessary cash amount for the necessary cash amountটাকে মেইনটেইন করার জন্য, ফর কেন, ফর ফুলফিলিং দ্য প্রমিস অ্যান্ড দ্য এবিলিটি টু স্যাটিসফাই দ্য ক্লায়েন্টস উইথড্রয়াল রিকোয়েস্ট। ক্লায়েন্টের যে উইথড্রয়াল রিকোয়েস্টটা করবে এবং সে যে কোনো সময় করতে পারে। এখন তো এই যে আমাদের ইলেকট্রনিক ব্যাংক আসার কারণে যে কোনো সময় কিন্তু আমরা ট্রানজাকশন করতে পারি, আমরা এটিএম বুথ দিয়ে ট্রানজাকশন করতে পারি আমরা কিন্তু যে কোনো সময়। তো এগুলা কি আসলে, এগুলো হচ্ছে আমার অ্যাভেলেবেল, এই জন্য আমাকে অ্যাভেলেবেল লিকুইড অ্যাসেট রাখতে হবে, লিকুইড অ্যাসেট নয়, মানে ক্যাশ ফরম্যাটে। গ্রেডিয়ান স্পেন্সার কি বলতেছে, দ্য এবিলিটি টু কনভার্ট অ্যান অ্যাসেট ইনটু ক্যাশ উইথ লিটল রিস্ক, মানে হয়তো আমি তাকে কনভার্ট করবো, ওই অ্যাসেটও আমি ইনভেস্ট করতে পারি উইথ লিটল রিস্ক অফ লস অফ প্রিন্সিপাল ভ্যালু, আমার প্রিন্সিপাল ভ্যালু থেকে হয়তো একটু কমবে। এর জন্য আমরা লিকুইডের যে সেকেন্ডারি রিজার্ভটা সেটা কিন্তু 100% আছে যে ক্যাশ, বাট তারপরেও একটু রিস্ক থেকে যায়। এই জন্য বলতেছে যে রিস্কটা কোথায়, তার প্রিন্সিপাল ভ্যালু থেকে সে কিছু কম পাওয়ার পসিবিলিটি কিন্তু থাকে। এই জন্য বলতেছে অ্যাকর্ডিং টু গ্রেডিয়ান স্পেন্সার, উনি বলছে দ্য এবিলিটি টু কনভার্ট অ্যান অ্যাসেট ইনটু ক্যাশ উইথ লিটল রিস্ক অফ লস অফ প্রিন্সিপাল ভ্যালু। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তারপর আমরা একটু তিমোথিয়ান কক কি বলেছেন, বলেছেন অ্যাসেট আর লিকুইড ইফ, অ্যাসেটটা কি হতে হবে, লিকুইড হতে হবে, ইফ দে ক্যান বি কুইকলি কনভার্টেড, তাকে কি করা যায়, কুইকলি কনভার্ট করা যায়, ইমিডিয়েটলি কনভার্ট করা যায়, অ্যাভেলেবল ফান্ডস উইথ লিমিটেড প্রাইস ডেপ্রিসিয়েশন, মানে আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা থেকে মনে করেন 100 টাকা, সেটা হয়তো আমি যদি তাকে কনভার্ট করি ইমিডিয়েটলি তাহলে হয়তো আমার 98 টাকা হবে অথবা 99 টাকা হবে। এই যে 1%, 1 টাকা চলে গেছে, সেটা আমার প্রাইস ডেপ্রিসিয়েশন, লিমিটেড প্রাইস ডেপ্রিসিয়েশন, কম পাবো, সেটাকে বলা হচ্ছে আমার নিয়ার অ্যাবাউট ক্যাশ, লিকুইড অ্যাসেট অর লিকুইড মানি। ওকে, দেন আমরা দেখব লিকুইড অ্যাসেট অফ ব্যাংক। কোন কোন অ্যাসেট গুলাকে আমরা লিকুইড অ্যাসেট হিসেবে কাউন্ট করতে পারি? এ ব্যাংক ক্যান কনসিডার অ্যাজ এ লিকুইড অ্যাসেট। হুইচ অ্যাসেট? ফার্স্ট ওয়ান, ক্যাশ ইনভলভ। আমার বোর্ডে অথবা বাংলাদেশ ব্যাংকের বোর্ডে অথবা ব্যাংকের যে বোর্ডে যেটা থাকে সেটা ইটসেলফ ক্যাশ, এটা ইটসেলফ লিকুইড, তাকে কনভার্ট করতে হয় না। কারেন্সি মানে তার যে কয়েন সেটা কিন্তু ইটসেলফ বোর্ডে থাকে, সেটা কিন্তু তাকে কনভার্ট করতে হয় না। তারপর হচ্ছে আইটেম ইন দ্য প্রসেস অফ কালেকশন, মানে আমি সেল করে দিচ্ছি হয়তো বা তাকে কালেকশন করার প্রসেসে আছে, এটাকেও আমি লিকুইড অ্যাসেট হিসেবে কাউন্ট করতে পারি। ব্যালেন্স লাইং উইথ লাইং ইন দ্য সেন্ট্রাল ব্যাংকে আমার যে ব্যালেন্স আছে সেটাও আমার লিকুইড অ্যাসেট। সিস্টার ব্যাংকে আমি অন্য ব্যাংকে যে প্রফিট করার উদ্দেশ্যে ইনভেস্ট করেছিলাম সেটা সেকেন্ডারি রিজার্ভটার একটা অংশ, সেটা হচ্ছে আমার ব্যালেন্স উইথ সিস্টার ব্যাংক, সেটাও আমার লিকুইড অ্যাসেট। তাহলে লিকুইড অ্যাসেটে আমরা দেখলাম দ্য ফলোইং অ্যাসেটস আর কনসিডার অ্যাজ লিকুইড অ্যাসেট ফর দ্য ব্যাংক, ফর এ কমার্শিয়াল ব্যাংক।
First one, cash in bold. Second, items in the process of collection. Third, balance lying in the central bank. Last one, balance with the sister bank. Types of liquidity. Liquidity generally 4 ধরনের হয়। একটা হচ্ছে immediate liquidity, second short term liquidity, third long term liquidity, fourth contingency liquidity. এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে immediate liquidity কাকে বলে। তার চেকের পেমেন্টের জন্য যে লিকুইডিটিটা দরকার সেটাকে বলা হয় immediate liquidity। চেকের পেমেন্টের জন্য সরাসরি বলা আছে immediate liquidity is necessary for payment of the check written by the depositors for withdrawal. ডিপোজিটরসরা যেই চেকটা লিখছে সেটাকে অনার করার জন্য, সেটা পেমেন্ট করার জন্য যেই লিকুইডিটি আমার দরকার সেটাকে ইমিডিয়েট লিকুইডিটি বলে। সেটা কিন্তু ব্যাংক বুঝতে পারবে কতটুকু ইমিডিয়েট লিকুইডিটি দরকার, কতটুকু শর্ট টার্মের জন্য দরকার, শর্ট টার্ম লিকুইডিটি দরকার, কতটুকু লং টার্মের লিকুইডিটির জন্য দরকার, কতটুকু কন্টিনজেন্সি রাখবে, এগুলো কিন্তু ব্যাংক আলাদা আলাদা করে হিসাব করে রেখে দেয়। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে কি ইমিডিয়েট লিকুইডিটি যেটা বলি সেটাকে হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে যে ক্যাশ চেককে অনার করার জন্য, ডিপোজিটরদের যে রিটার্ন চেকটা সেটাকে অনার করার জন্য যে লিকুইডিটি দরকার সেটাকে বলা হয় ইমিডিয়েট লিকুইডিটি। থার্ড, শর্ট টার্ম লিকুইডিটি কোনটাকে বলে? শর্ট টার্ম লিকুইডিটি ইজ ইউটিলাইজ টু মিট দ্য মান্থলি লিকুইডিটি, মান্থলি লিকুইডিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য যে লিকুইডিটিটা রাখা দরকার অথবা ইউটিলাইজ করা হয় সেটাকে বলা হয় শর্ট টার্ম লিকুইডিটি, মান্থলি। লং টার্ম লিকুইডিটি হচ্ছে কি জেনারেলি যে লিকুইডিটি গুলো অ্যারাইজ হয় স্পেসিফিক কোনো প্রজেক্ট থেকে। লং টার্মের যে লিকুইডিটি আছে সেটা অ্যারাইজ হয় স্পেসিফিক কতগুলো প্রজেক্ট থেকে। যেমন একটা প্রিফার স্টকের অথবা একটা কমার্শিয়াল না লং টার্মে কোনো বন্ড, প্রিফারেন্স শেয়ার এগুলো ম্যাচিউর হয়েছে, সেটার পেমেন্ট করতে হবে। সেটা ম্যাচিউর হয়েছে তার পেমেন্ট করতে হবে, এগুলো লং টার্ম, এগুলো স্পেসিফিক প্রজেক্ট। কিন্তু একজন রিটায়ার্ড পার্সনকে তার কি দিতে হবে? তার এমপ্লয়িকে রিটায়ার্ড হয়েছে তাকে তার পেনশনের টাকা অথবা অন্য কোনো ফান্ড দিতে হবে, সেটাও কিন্তু এই লং টার্ম লিকুইডিটির মধ্যে পড়ে। এই লং টার্ম লিকুইডিটি গুলো কি করতে পারে ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকগুলো তার সে আগে কিছু মাস আগে অথবা 1 বছর আগে 4-5 মাস সে কি করে সে প্রেডিক্ট করতে পারে যে তার কখন কত টাকা লাগবে লং টার্ম লিকুইডিটি হিসাবে। এই যে the demand for this liquidity can be forecasted before some month, কিছু মাস আগে সে কি করতে পারে ফোরকাস্ট করতে পারে, এবং even some ইয়ার সে 1 বছর 1.5 বছর 2 বছর আগে সে কি করতে পারে প্রেডিক্ট করতে পারে যে লং টার্মের জন্য তার কতটুকু লিকুইডিটি দরকার। লাস্ট ওয়ান হচ্ছে কন্টিনজেন্সি লিকুইডিটি। কন্টিনজেন্সি লিকুইডিটি অ্যারাইজ ডিপেন্ডিং অন দ্য হ্যাপেনিং সাম আনএক্সপেক্টেড ইভেন্ট, মানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি হয়, চুরি হয়ে গেল, কোনো ফ্রড হলো, সেটাকে ফুলফিল করার জন্য কাস্টমারের সেই নিডটাকে কাস্টমারের সেই লসটাকে রিকভারি করার জন্য তাকে একটা লিকুইডিটি মেনটেন করতে হয়, সেটাকে আমরা বলি কন্টিনজেন্সি। আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটবে, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে ব্যাংকের, সেই ক্ষেত্রে তার ডিপোজিটরকে দিতে হবে। তো এই জন্য এটার জন্য ব্যাংক কি করে কিছু লিকুইডিটি মেনটেন করে। তো এই ছিল আমাদের টাইপস অফ লিকুইডিটি। এখন আমরা কিছু থিওরি নিয়ে আলাপ করব, যেমন যেটাকে আমরা বলি লিকুইডিটি ম্যানেজমেন্ট থিওরিজ, কমার্শিয়াল লোন থিওরি, দেন আমরা দেখব শিফটেবিলিটি থিওরি, অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি, লায়াবিলিটিস ম্যানেজমেন্ট থিওরি। এই চারটা থিওরি আমরা দেখব। ফার্স্ট ওয়ান আমরা কমার্শিয়াল লোন থিওরি। কমার্শিয়াল লোন থিওরি বিষয়টা একটু সবাইকে বুঝতে হবে যে এটা এক সময় ফার্স্ট ইউএসএ ব্যাংকিং সিস্টেম এটা প্রথম ইউজ করে। এটা আসলে বিষয়টা কি আমরা একটু দেখি। This theory state that a commercial bank should forward only short-term self-liquidating productive loan to business organization. ব্যাংকে কি করবে? ব্যাংক শর্ট টার্ম সে যে লোনগুলো দিবে, সে যে লোনের বিজনেসটা করবে, মানে ব্যাংক তো ব্যাংকের কাজটা তো লোন দেয় না, তো সেই লোনটা দিবে যে সে শর্ট টার্মের জায়গাগুলোতে সে লোন দেবে, এবং এমন ভাবে লোন দেবে সে যেন তার লিকুইডিটিটাকে মেনটেন করতে পারে। সে তার রিজার্ভ মেনটেন করার পরে একটা অংশ সে কমার্শিয়াল পারপাসে লোনটা দিবে, বাট সেটা কিভাবে দিবে? সেটা দিবে সে শর্ট টার্মের জায়গাতে, সেটা ফরওয়ার্ড করবে কোথায়? শর্ট টার্মে, কিন্তু সে লং টার্মের জায়গাতে সে লোনটা দিবে না। এই জন্য বলতেছে ব্যাংক
should forward only short-term self-liquidating productive loan to business organization. This theory also states that whenever commercial bank make short-term short-term self-liquidating productive loan, the central bank should lend to the bank on the security of such short-term loan. সেন্ট্রাল ব্যাংকও তাকে কি করতে পারে, ওই সময় তাকে লোন দিতে পারে এই শর্ট টার্মের জন্য। তো কমার্শিয়াল লোন থিওরি বলতেছে যে ব্যাংক শুধু কোথায় লোন দিবে, ব্যাংক শুধু শর্ট টার্ম লোনের যে জায়গাটা, সেই জায়গাতে শর্ট টার্ম যে ইনভেস্টমেন্ট, সে ওই জায়গাতে ইনভেস্ট দেবে। ব্যাংক লং টার্ম কোনো পারপাসে লোন দিবে না। তার সেলফ লিকুইডিটিং যে শতারল্য যে লোনগুলো আছে, সে ওই জায়গাতে তার ক্যারেক্টার হচ্ছে সেলফ লিকুইডিটিং প্রোডাক্টিভ, তার ক্যারেক্টার হচ্ছে ব্যাংকের নিজস্ব ইয়াটাই হচ্ছে সে শর্ট টার্মের জায়গাতে সে লোন দিবে। সেকেন্ড হচ্ছে শিফট এবিলিটি থিওরি। মাউন্টন এই থিওরিটা ডেভেলপ করেছেন। উনি বলতেছেন যে if the commercial bank continue a substantial amount of asset that can be moved to other bank for cash without any loss of material, কি করবে ব্যাংক? ব্যাংক এমন ভাবে লোন দিবে যেন সে একটা নির্দিষ্ট, সে শর্ট টার্মের জায়গাতে লোন দিবে, সে লং টার্মের জায়গাতে খুব একটা জায়গা নেই। কারণ শিফট করবে কিভাবে, সে শিফট করবে পারফেক্টলি, শিফট করবে এইভাবে যে সে যেন আবার ডিরেক্টলি সেটাকে কি করতে পারে, ট্রান্সফার করে নিয়ে আসতে পারে উইদাউট এনি ক্যাপিটাল লস। when they need liquidity, যখন তার লিকুইডিটি দরকার হয়, সে যখন আবার সেটাকে ডিরেক্টলি কি করতে পারে, ট্রান্সফার করতে পারে। সে প্রথমে সেটাকে কি করতে পারে, পারফেক্টলি শিফট করবে, অন্য একটা ব্যাংকে মুভ করাবে, সে ইনভেস্ট করবে, ঠিক আছে। কিন্তু তাকে এই ইনভেস্ট করা অথবা এই যে শিফট করবে আরেকটা কমার্শিয়াল ব্যাংকে যে সে ধার দিবে, অথবা সে আরেকটা ব্যাংকে যে ইনভেস্ট করবে, সে এটা এমনভাবে ইনভেস্ট করতে হবে যেন সে কি করতে পারে, যে কোনো সময় সে ডিরেক্টলি সেটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারে, এবং তার জন্য ট্রান্সফার করার সময় যেন তা কি না হয়, সে উইদাউট এনি ক্যাপিটাল লস, তার জন্য ক্যাপিটালের কোনো লস না হয়। এটা হচ্ছে শিফটেবিলিটি থিওরি। তারপর আমরা দেখব অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি। 1944 এ অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরিটা ইউএসএ কমার্শিয়াল ব্যাংকগুলো ইউজ করে। অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরিটা কি আসলে? একটা কমার্শিয়াল ব্যাংক যখন লোন দেয়, কমার্শিয়াল ব্যাংকের লোন দেওয়ার মেইন পারপাসটা কি আসে? মেইন পারপাসটা হচ্ছে তার ইনকাম জেনারেট করা। এখন কমার্শিয়াল ব্যাংকগুলো এমন একটা ক্লায়েন্টকে দিল, তার ক্যারেক্টার খুব ভালো, সবকিছু তার নেচার অ্যান্ড বিজনেস সবকিছু ওকে আছে, তখন দেখা যায় যে সামটাইমস দেখা যায় যে তার যখন লিকুইডেশন এবং তখন সেটা যখন বড়োয়ার যখন লোনটা রিপেমেন্ট করবে, তখন যদি তার ইনকাম না হয়, তাহলে সে কি করতে পারবে না, রিকভার করতে পারবে না। তো এই জন্য অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি বলতেছে যে ব্যাংক সে যে লোনটা দিবে, সেই লোন থেকে ইনকাম করবে সেটা ওকে, কিন্তু ইনকামটা সে এখন কিভাবে করবে, এখন তার বিজনেসের নেচার খুব ভালো, তার ক্যারেক্টার, বড়োয়ারের ক্যারেক্টারও ভালো, যখন সে এই সব বিষয়গুলো অ্যানালাইসিস করে যখন সে লোন দিয়ে দেয়, কিন্তু সে এটা দেখলো না যে এই জায়গাটা থেকে, এই বিজনেসটা থেকে বড়োয়ারের ইনকাম করার ক্যাপাবিলিটি কেমন, ইনকাম করার অ্যান্টিসিপেটেড ইনকাম, মানে ইনকাম করার অপরচুনিটিটা কেমন। এই জিনিসটা যদি সে কি করতে না পারে, অবজার্ভ করতে না পারে, সেটাকে প্রেডিক্ট করতে না পারে, তাহলে ব্যাংক কি করতে পারবে না, ব্যাংক তার যে লোনের যে রিকভারিটা, ব্যাংক কিন্তু সেই রিকভারিটা করতে পারবে না। এই জন্য অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি বলতেছে ব্যাংক লোন দিবে, সেটা তাকে দিতেই হবে, কারণ তার মেইন বিজনেস এটা। এখন এই লোন দেওয়ার ক্ষেত্রে অ্যাকর্ডিং টু থিওরি, regardless of the nature and character of borrower's business, the bank plan the liquidation of the term loan from the anticipated income of the borrower. এই যে ইনকামটাতে সে যদি জেনারেট না করতে পারে, সে কি করতে পারবে না, দিতে পারবে না। কিন্তু এই জন্য বলছে যে শুধু তার ক্যারেক্টার, নেচার এগুলো দেখে আমি লোন দিয়ে দেবো, বিষয়টা এমন হবে না। সে কতটুকু আমার এটা রিকভারি করতে পারবে, সেটা এক্সটেন্ড করতে পারবে, সেটা দেখেও আমাকে কি করতে হবে, লোন দিতে হবে। এই জন্য বলতেছে ইট ইজ গ্রান্টেড এগেইনস্ট the hypothecation of machinery, stock, even immovable property. Bank puts restriction on the financial activities of the borrower while granting this loan. ব্যাংক যখন এগুলোর এগেইনস্টে যখন লোন দিবে, তখন ব্যাংককে দেখতে হবে যে এটা দিয়ে সে কতটুকু ইনকাম জেনারেট করতে পারে, কি করতে পারে, এই বিষয়গুলো কিন্তু ব্যাংক কি করবে, খেয়াল করবে। দেন থিওরি হচ্ছে লায়াবিলিটি ম্যানেজমেন্ট থিওরি। লায়াবিলিটি ম্যানেজমেন্ট থিওরি 1960 এবং 1929 এবং 1960 এই সময়টার মধ্যে
ইউএসএ ব্যাংকগুলো এই লায়াবিলিটি ম্যানেজমেন্ট থিওরিটা ইউজ করতো। তো বলতেছে অ্যাকর্ডিং টু দিস থিওরি there is no need for bank to grant self liquidating loan। ব্যাংকে শুধু সেলফ লিকুইডিটিং এর লোন গ্রান্ট করতে হবে বিষয়টা এমন না। কিফ লিকুইড অ্যাসেট, সে কিন্তু লিকুইড অ্যাসেটও সে রাখতে পারে, বিকজ দে ক্যান বড়ো। ব্যাংক বড় করতে পারে, কিন্তু লিকুইড অ্যাসেট হিসেবে কিন্তু রেখে দিতে পারে। বিকজ কারণটা কি, দে ক্যান বড়ো রিজার্ভ মানি ইন দা মানি মার্কেট ইন কেস অফ, যখন তার দরকার হয় সে কিন্তু তার মানি মার্কেট থেকে সে কিন্তু কি করতে পারে, সে ধার করতে পারে। এই জন্য বলতেছে ব্যাংক তার ক্রিয়েটিং এডিশনাল লায়াবিলিটি এগেইনস্ট ইটসেলফ ফ্রম ডিফারেন্ট সোর্সেস, সে ব্যাংক কি করতে পারে, সে ডিফারেন্ট সোর্স থেকে কিন্তু তার লায়াবিলিটি সে ম্যানেজ করতে পারে। এই জন্য ব্যাংকে সেলফ লিকুইডিটিং লোনের ক্ষেত্রেই যেতে হবে, সেলফ লিকুইডিটি লোনের বিষয়টা দিয়ে তাকে ফুলফিল করতে হবে বিষয়টা এমন না। সে ইচ্ছে করলে কি করতে পারে, রিজার্ভ মানি থেকেও বড় করতে পারে। সে রিজার্ভ মানি হিসেবে কোথায় থেকে, ইন দ্য মানি মার্কেট থেকে। যখন তার দরকার হয় তখন ব্যাংক কি করতে পারে, অন্য মানি মার্কেট থেকেও সে কি করতে পারে, তার লায়াবিলিটি ফুলফিল করার জন্য সে মিট করতে পারে। ওকে, তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের বিষয়। এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম সেটা হচ্ছে আমাদের রিজার্ভের ছিল এবং লিকুইডিটির কিছু ছিল। লিকুইডিটির কিছু থিওরি দেখলাম আমরা, রিজার্ভের ক্লাসিফিকেশন কি কাকে বলে সেটাও আমরা দেখলাম। আশা করি সবাই এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা ইমেল অ্যাড্রেসে আমাকে ইমেল করতে পারবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।